নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। দেখতে দেখতে পুরো রাজমহলের সর্বত্র এই খবর ছড়িয়ে পড়ল যে মহারাজ বীরেন্দ্র প্রতাপ আর কিছু সময়ের অতিথি মাত্র। তার জীবনের অন্তিম সময় আসন্ন। রাজমহলে উপস্থিত সব লোকে বীরেন্দ্র প্রতাপের ঘরের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। চারদিকে হুড়োহুড়ি ছুটাছুটি পড়ে গেল। চন্দ্রাবতীও যখন খবর পেল, তখন ও দিশেহারা হয়ে বিছানা থেকে উঠে কিন্নর সোনালকে নিয়ে বীরেন্দ্র প্রতাপের ঘরে চলে এলো। এতক্ষণে রাজবৈদ্য বীরেন্দ্র প্রতাপকে অনেক রকমের ওষুধ দিয়ে দিয়েছিল, কিন্তু এখনও তার জ্ঞান ফেরেনি। ওর নাড়ির গতি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। কি হলো রাজবৈদ্য? চন্দ্রবতী ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করল। মহারাজ হঠাৎ অচেতন কিভাবে হয়ে পড়লেন? রাজবৈদ্য চিন্তিত হয়ে বলল, আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না মহারানীমা। আপনি তো কখনোই কিছু বুঝতে পারেন না। চন্দ্রবতী ওকে বকতে বকতে রাজবৈদ্যর সামনে এসে ওকে পিছনে সরিয়ে দিয়ে নিজে বীরেন্দ্র প্রতাপের নাড়ি পরীক্ষা করতে লাগলো। রাজবৈদ্য এদিক ওদিক দিয়ে ঝুঁকে ঝুঁকে দেখতে লাগলো। এ তো সত্যি সত্যি কয়েক মুহূর্তের অতিথি। চন্দ্রবতী খুব চিন্তিত হয়ে বলল, নাড়ি নাড়ি ক্ষীণ হয়ে যাচ্ছে, আর আর এরকম মনে হয় বিষের বিষের জন্যই হচ্ছে। এ কথা বলে ও নিজের কাছ থেকে একটা ওষুধ বার করে তার কয়েক ফোঁটা বীরেন্দ্র প্রতাপের মুখে ঢেলে দিল। বিষের বিক্রিয়া খুব দ্রুত হচ্ছে। চন্দ্রবতী মনে মনে বলতে লাগলো, এই ওষুধ তো বেশিক্ষণ কাজ করবে না, শীঘ্রই অন্য কোনো উপায় বার করতে হবে। কিন্তু কিন্তু এর আগে এটা জানা দরকার যে এই বিষ কি ধরনের, তখনই তো এর ঠিকঠাক চিকিৎসা করা যাবে। এ কথা ভাবতে ভাবতে চন্দ্রবতীর চোখ পড়ল মোহিনীর দিকে। ও একদম চমকে উঠল। ওর সাজসজ্জা আর পোশাকের গড়ন দেখে ওর সন্দেহ হতে লাগলো। এখানে এখানে কি হয়েছিল মোহিনী? চন্দ্রবতী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো। মোহিনী একদম ঘাবড়ে গিয়ে বলল, আমি আমি কিছু জানি না। মহারাজ তো আগে থেকেই এখানে একা বসে সুরাপান করছিলেন। এ কথা শুনে চন্দ্রবতী বীরেন্দ্র প্রতাপের বিছানার পাশ থেকে সুরার পেয়ালা তুলে নিল। ওর মধ্যে কয়েক ফোঁটা সুরা তখনও লেগেছিল। চন্দ্রবতী এক ফোঁটা সুরা মুখে দিল। ও সঙ্গে সঙ্গে বুঝতে পারল, হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো সুরা নয়। চন্দ্রবতী মোহিনীর দিকে তাকিয়ে বলল, এর মধ্যে কিছু মেশানো হয়েছে, হয়তো কোনো বিষ। মোহিনী খুব ভয় পেয়ে গেল। এটা আপনি কি বলছেন মহারানীমা? ও পিছনে সরে যেতে যেতে বলতে লাগলো, মহারাজের সুরায় বিষ কি করে হতে পারে? চন্দ্রবতী ওর কাছে আস্তে আস্তে বলল, এটাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি মোহিনী। মহারাজ ছাড়া এই ঘরে শুধুমাত্র তুমিই তো ছিলে। এ কথায় মোহিনী কিছু বলতো, তো তার মাঝখানে অবনী বলতে লাগলো, হায় হায় মহারানীমা, আপনি তো আমার রানীমার উপর দোষারোপ করছেন। উনি কেন মহারাজকে বিষ দিতে যাবেন? কেন কেন দিতে পারে না? চন্দ্রবতী অবনীকে ধমক দিয়ে বলল, যখন ও লক্ষ্য চেষ্টা করেও আমার কিছু করতে পারলো না, তখন ও সোজা মহারাজকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে ও পরে আমার উপর দোষারোপ করতে পারে। চন্দ্রবতীর ধমক খেয়ে কিন্নর অবনী ভয়ে চুপ করে গেল। ওর হঠাৎ সেই চর মনে পড়ে গেল, কিন্তু মোহিনীর পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আজ চন্দ্রাবতী ওর সঙ্গে সেই খেলাটাই খেলল, এতদিন যেটা ও চন্দ্রাবতীর সঙ্গে খেলে এসেছে। এটা এটা পুরোপুরি মিথ্যে কথা মহারানী। মোহিনী ঘাবড়ে গিয়ে কাঁদতে লাগলো, আমি ভগবানের নামে শপথ করে বলছি যে আমি মহারাজকে বিষ দিইনি। এতক্ষণে মহারাজের সব দেহরক্ষক ঘরের বাইরে এসে উপস্থিত হয়ে গেছে।
তাদের সঙ্গে সুমন্তও ছিল। সবটা বুঝে ও রেগে গেল। ও নিজের তলোয়ার তুলে মোহিনীকে বলল, এখন কান্নাকাটি করার নাটক বন্ধ করুন রানী মোহিনী। মহারানীর বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র এতদিন জেনে শুনেও না দেখার ভান করা হচ্ছিল, কিন্তু আজ আপনি বিক্রমগড়ের মহারাজকে হত্যা করার চেষ্টা করেছেন। আপনাকে কি শাস্তি দেওয়া হবে তার সিদ্ধান্ত দরবারে করা হবে, কিন্তু আপনার এই কিন্নর অবনীর হিসাব আমি এক্ষুনি করব, কারণ আপনার সব ষড়যন্ত্রে এর পুরোপুরি হস্তক্ষেপ আছে। এই কথা বলে অবনীর দিকে সুমন্ত তলোয়ার তুলে মারতে গেল। হায় হায় মহারানী মা, আমাকে বাঁচান! ভয়ে চিৎকার করে অবনী চন্দ্রাবতীর পায়ে পড়ে বলল, আমি সত্যি বলছি মহারানী মা, মহারাজকে কোনো বিষ দিইনি আমি। ওটা তো শুধু ভালোবাসার ওষুধ ছিল, যাতে কিছুটা শিলাজিৎ আর এরকমই কিছু জড়িবুটি দেওয়া হয়েছিল, যাতে মহারাজ আমার রানীমার সঙ্গে কিছু ভালো সময় কাটাতে পারেন। একথা বলে ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তা দেখে চন্দ্রাবতী সুমন্তকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও সুমন্ত, অবনীর প্রাণ নিয়ে আমাদের কি হবে? এক্ষুনি আমাদের মহারাজের প্রাণ বাঁচাতে হবে। তুমি দ্রুত অগ্নিসিংকে এখানে নিয়ে এসো। আদেশ পেয়ে সুমন্ত তক্ষুনি ওখান থেকে চলে গেল। চন্দ্রাবতী আবার বীরেন্দ্রের মুখে ওষুধের কিছু ফোঁটা দিতে লাগলো। ওদিকে মোহিনী অবনীকে নিয়ে চুপচাপ ওখান থেকে পালালো। এদিকে রাজকুমার সূর্যপ্রতাপকে মহাসেনাপতির পদ থেকে বরখাস্ত করার পর ও উদয়পুরের কেল্লায় যাচ্ছিল। তখন ও মাঝ রাস্তায় ছিল। একজন ঘোড়সওয়ার সবেগে ওর দিকে এলো। আরে দুর্গাদাস, তুমি? সূর্যপ্রতাপ দ্রুত নিজের ঘোড়া থামিয়ে বলল, তোমাকেও কি দাদা উপসেনাপতির পদ থেকে বরখাস্ত করে উদয়পুর গিয়ে থাকতে বলেছে? দুর্গাদাস হেসে বলল, আরে না না কুমার, আমি মহারাজের পৌঁছানোর আগেই মহলের বাইরে চলে গিয়েছিলাম, না হলে তোমার সঙ্গে আমারও এই সাজাই মিলতো। এখন তুমি একটা রোমহর্ষক খবর শোনো। মহারাজের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। ওনার শরীরে বিষের প্রভাব এতটাই বেড়ে গেছে যে উনি হয়তো আর বেশিক্ষণ বাঁচবেন না। এ তুমি কি বলছো দুর্গাদাস? সূর্যপ্রতাপ খুবই অবাক হয়ে গিয়ে বলল, মহারাজকে আবার বিষ কে দিতে পারে? দুর্গাদাস বলল, তুমি যেসব মুখোশধারী সৈনিক মহারাজকে মারার জন্য পাঠিয়েছিলে, ওদের কারোর বিষ মাখানো তরবারির খেল এটা। তার মানে আমরা পুরোপুরি বিফল হইনি, কি বলো? তোমাকে ভগবান দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন কুমার। এখন তাড়াতাড়ি বিক্রমগড়ের রাজমহলে চলো। উদয়পুর আর তোমাকে যেতে হবে না। এ কথা শুনে সূর্যপ্রতাপের চোখে বিদ্যুৎ খেলে গেল। পর মুহূর্তেই ও নিরাশ হয়ে বলল, আমি অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়েছি দুর্গাদাস, এত তাড়াতাড়ি দ্বিতীয়বার ঝুঁকি নিতে পারবো না। চন্দ্রাবতী এখন মহলে আছে, যে বিষের ওষুধ জানে সে তো এ বিষেরও চিকিৎসা করতে পারবে, তাই না? তাই আমাদের মহারাজের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু দুর্গাদাস ওকে উস্কে দিয়ে বলতে লাগলো, কিন্তু তুমি এখন এটা কেন ভুলে যাচ্ছ? মহলে এখন অগ্নিসিংহ আছে। এমন তো হতেও পারে চন্দ্রাবতী আর অগ্নিসিং মিলে এই সুযোগের সদ্ব্যবহার করে নেবে। যদি তোমার অবর্তমানে মহারাজের কিছু হয়ে যায়, তাহলে চন্দ্রাবতী দ্রুত বিক্রমগড়ের শাসন ব্যবস্থা নিজের হাতেই নিয়ে নেবে। এমনিতেও সমস্ত প্রজারা তো হরি পক্ষে, সেজন্য বোকামি করো না কুমার, বুঝলে? শীঘ্র মহলে যাও। আরে যদি মহারাজ বেঁচে ওঠে তখন? সূর্যপ্রতাপ জিজ্ঞাসা করল। দুর্গাদাসও সঙ্গে সঙ্গে বলল, আরে যদি মহারাজ বেঁচে ওঠেন তাহলে তোমার কি এমন ক্ষতি হবে? উল্টে এরকম সংকটের সময় তুমি মহারাজের কাছে থাকবে,
তাতে উনি খুশিই হবেন। তোমার সততা ওনার প্রতি প্রমাণিত হয়ে যাবে। সূর্যপ্রতাপের এই যুক্তিটা ঠিক বলে মনে হলো। ও নিজের ঘোড়ার জিন টেনে উদয়পুরের বদলে বিক্রমগড়ের রাজমহলের দিকে ঘুরিয়ে দিল। এদিকে রাজমহলে সুমন্ত অগ্নিসিংকে নিয়ে বীরেন্দ্র প্রতাপের ঘরে এসে পৌঁছল। এই সময় ওখানে চন্দ্রাবতী ছাড়া আর কেউ ছিল না। সে বারবার ওষুধ দিয়ে বীরেন্দ্র প্রতাপের নাড়ি স্বাভাবিক করার চেষ্টা করছিল। সব বিষয় বোঝার পর অগ্নিসিং গম্ভীর হয়ে গেল। কি হলো? মহারাজকে বাঁচানোর কোনো একটা উপায় তো আছে। ওর মুখ দেখে চন্দ্রাবতী অস্থির হয়ে জিজ্ঞাসা করল, তুমি তো বিষের ব্যাপারে আমার থেকেও বেশি জানো, বলো বলো এর ওষুধ আমরা কিভাবে বানাবো? অগ্নিসিং একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই বিষের উপর এখন আর কোনো ওষুধই কাজ করবে না মহারানী, কারণ এই বিষ মহারাজের রক্তের সঙ্গে মিশে গেছে। ওনার বাঁচা খুবই মুশকিল, বলতে গেলে অসম্ভব। একথা শুনে চন্দ্রাবতীর গভীর ধাক্কা লাগলো। এক পলক চুপ করে থাকার পর ও জিজ্ঞাসা করলো, কিন্তু কিন্তু এটা হলো কি করে? বিষাক্ত তরবারির ক্ষত কি এতটাই বিষাক্ত ছিল? হ্যাঁ, অগ্নি চিন্তিত স্বরে বলল, আর ওর থেকেও খারাপ এটা যে তুমি ক্ষত থেকে বিষ চুষে বার করতে চেষ্টা করেছিলে। তোমার শরীরে মহামারীর সংক্রমণ ছড়িয়েছিল, আর বিষ চোষার ফলে ওই সংক্রমণ মহারাজের শরীরের মধ্যেও চলে গিয়েছিল, যার ফলে ওটা বিষকে আরো ভয়ঙ্কর করে দিয়েছে। তার উপর যেই মহারাজ ওই উত্তেজিত ওষুধ মিশানো সুরা পান করেছেন, তখনই ওনার রক্ত সংবহনের গতি খুব দ্রুত বেড়ে গিয়েছিল, আর বিষ দ্বিগুণ বেশি দ্রুত রক্তে ছড়িয়ে পড়েছিল। চন্দ্রাবতী এইসব শুনে স্তম্ভিত হয়ে রইল। তার মানে তার মানে তার মানে এইসব আমার জন্যই হয়েছে? ও এখন দুঃখিত স্বরে বলতে লাগলো, আমি আমি যদি মহারাজের বিষ না চুষতাম তাহলে ওনার এই অবস্থা হতো না। তার মানে মহারাজের মৃত্যুর জন্য আমিই দায়ী। হে কৃষ্ণ, হে আমি কি করে ফেললাম? চন্দ্রাবতীর চোখ জলে ভরে গেল। তা দেখে সোনাল চন্দ্রাবতীর কাঁধে হাত রেখে বলল, না মহারানী মা, এতে আপনার কোনো দোষ নেই, বরং এ তো মোহিনীরই দোষ। ওরই জন্য আপনি মহামারীর শিকার হয়েছিলেন, যার ফলে সংক্রমণ মহারাজের শরীরে পৌঁছে গেছে। একথা শুনে চন্দ্রাবতীর হঠাৎ কিছু মনে পড়ল, আর ও অগ্নিসিংকে বলল, অগ্নি, আমি চিকিৎসা শাস্ত্রের একটা বইতে পড়েছিলাম যে কোনো রোগীর রক্ত যদি বিষাক্ত হয়ে যায় তাহলে সেই রক্ত বার করা যায়, যার ফলে রোগীর প্রাণ বেঁচে যেতে পারে। হ্যাঁ, এটা আমিও পড়েছি। অগ্নিসিং বলে উঠল, এই কাজ আমি এর আগে করেওছি। রোগীর সংক্রামিত রক্ত বার করে ওকে অন্য রক্ত দেওয়া হয়, কিন্তু এই কাজে অনেক বিপদ। যদি একটুও গন্ডগোল হয় তাহলে বিপদ তো এমনিও মহারাজের মাথার উপর ঘুরছে। অগ্নি, চন্দ্রাবতী ওর কথার মাঝখানে অস্থির হয়ে বলে উঠল, সেজন্য আমি এই ঝুঁকি নিশ্চয়ই নেব। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমাকে বলো এই ক্রিয়া কিভাবে করা হয়? তখন ও দ্বিধা বোধ করছিল, কিন্তু সুমন্ত বলল, অগ্নিসিং, আমি তোমাকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আজ তোমার কাছে আমি মিনতি করছি, মহারাজকে বাঁচাও। চাইলে তুমি আমার শরীরের এক এক বিন্দু রক্ত বার করে নাও, মহারাজের শরীরে তা তুমি দিয়ে দাও। সুমন্ত আর চন্দ্রাবতীর জেদের সামনে অগ্নিসিংকে নত হতে হলো। ঠিক আছে মহারানী, তাহলে আমাদের একটু দেরি করা উচিত হবে না, ও বলল। আমি নিজেই এই ক্রিয়া করব, আর বীরেন্দ্র প্রতাপকে নিজের রক্ত দেব। তুমি দ্রুত কিছু জিনিসের জোগাড় করে ফেলো। আর হ্যাঁ, আমি চাই না এই ক্রিয়া তুমি ছাড়া আর কেউ দেখুক।
তাই দেহরক্ষকদের ঘরের বাইরে পাহারায় বসিয়ে দাও, কেউ যেন এই ঘরের আশেপাশেও না আসে। চন্দ্রাবতী সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করতে শুরু করলো। ওদিকে মোহিনী তখন নিজের ঘরে কিন্নর অবনীর সঙ্গে ছিল। এখন কি হবে অবনী? মোহিনী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলো। মহারাজের যদি কিছু হয়ে যায় তাহলে সব কিছু চন্দ্রাবতীর হাতে চলে যাবে। ওই সূর্যপ্রতাপও আবার এসে ধমকাবে, তখন আমার আর কিছুই করার থাকবে না। ওর কথা শেষ হতে না হতে বাইরে একটা শোরগোল শোনা গেল। মোহিনী আর অবনী দুজনেই চমকে উঠল। তখন এক কিন্নর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রানীমা, রানীমা, মহলে খুব হাঙ্গামা হচ্ছে। মহারানীমা আর অগ্নি সিং দুজনে মিলে মহারাজের ঘরের দরজা বন্ধ করে কে জানে কি চিকিৎসা করছে। চারদিকে দেহরক্ষীদের মোতায়েন করে দিয়েছে। রানী মহলের সমস্ত পাটরানীরা এখন ওখানেই পৌঁছে গেছে, কিন্তু কাউকেই ঘরে ঢুকতে দিচ্ছে না। এ কথা শুনেই মোহিনীর মাথা ঘুরে গেল। এসব কি চলছে? ও অবনীকে জিজ্ঞাসা করলো। যার ভয় ছিল তাই হচ্ছে রানীমা। চন্দ্রাবতী আর অগ্নি সিং পরস্পর একজোট হয়ে মহারাজের চিকিৎসা করার নাম করে ওনাকে মেরে ফেলতে চাইছে। আমাদের আমাদের এক্ষুনি ওখানে যাওয়া দরকার রানীমা। মোহিনী তক্ষুনি অবনীকে নিয়ে ছুটে চলে গেল। বীরেন্দ্র প্রতাপের ঘরের সামনে গিয়ে দেখলো চারিদিকে শোরগোল চলছে। সুরেলা সহ রানীমহলের সমস্ত পাটরানীরা তাদের নিজেদের কিন্নর আর দাসীদের সঙ্গে ওখানে এসে ভিড় জমিয়েছে। সবাই বীরেন্দ্র প্রতাপের ঘরে ঢোকার চেষ্টা করছে। দরজা খোলো, না হলে আমরা ভেঙে ফেলবো। আমরা দেখব মহারাজের সঙ্গে কি করা হচ্ছে। চিকিৎসার নামে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। পাটরানীরা জোরে জোরে চিৎকার করতে লাগলো। মোহিনীও এদের দলে সামিল হয়ে জোরে জোরে ডাকতে লাগলো, মহারানী, মহারানী, এ আপনি মহা অন্যায় করছেন। আপনি মহারাজের শত্রু অগ্নি সিংহের সাথে মিলে চাল চালছেন। এক্ষুনি দরজা খুলে ফেলুন, না হলে আমাকে সৈনিকদের ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, দরজা খোলো, আমরা মহারাজকে ষড়যন্ত্রের শিকার হতে দেব না। অবনীয় সজোরে চেঁচালো আর দরজার দিকে এগিয়ে গেল। তখন সেখানে পাহারারত সুমন্ত গর্জে উঠল, পিছিয়ে যাও অবনী, না হলে টুকরো টুকরো করে কেটে ফেলবো। মহারানীমার আদেশ, কেউ ঘরের মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য পালাও এখান থেকে, না হলে আমাকে জোর করে এখান থেকে সরাতে হবে। সুমন্তের এই ধমকির উল্টো ফল হলো। পাটরানীরা আরো উঁচু গলায় শোরগোল করতে লাগলো। এর মধ্যে রাজবৈদ্য কিছু বৈদ্য হাকিম কবিরাজদের নিয়ে ওখানে এসে পৌঁছলো। দরজা খোলাও সুমন্ত, রাজবৈদ্য রেগে গিয়ে বলল। একটু আমিও তো দেখি মহারানীমা এমন কি চিকিৎসা করছেন যা আমরা জানি না। দরজা তো কোনো মূল্যেই খুলবে না রাজবৈদ্য। সুমন্ত আর একবার গর্জে উঠে বলল, যদি জোর করো তাহলে তোমাদের সবার মৃতদেহ বিছিয়ে দেব এখানে। তখন ওখানে একটা দাম্ভিক আওয়াজ শোনা গেল, আচ্ছা একটু আমিও তো দেখি কে কার মৃতদেহ বিছায়। সুমন্ত চমকে উঠে দেখল ওর সামনে রাজকুমার সূর্যপ্রতাপ এসে দাঁড়িয়েছে। এক্ষুনি দরজা খোলাও সুমন্ত। নিজের তলোয়ার ঘুরিয়ে সুমন্তের দিকে এগোতে এগোতে বলল, না হলে তোমাকে মেরে এক্ষুনি এখানে শুইয়ে দেব। সুমন্ত কি দরজা খুলবে নাকি সূর্যপ্রতাপের সঙ্গে যুদ্ধ করবে? চন্দ্রাবতী আর অগ্নি সিং কি বীরেন্দ্র প্রতাপের প্রাণ বাঁচাতে পারবে? কি হবে এরপর জানতে হলে শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে চাঁদনী চ্যানেলে।